আবরার ফাহাদ আমাদেরকে হাসিনার বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে। আবরার ফাহাদ আমাদেরকে নতুন করে সাহস জুগিয়েছে। আবরার ফাহাদ এদেশের স্বাধীনতাকামী মানুষকে কথা বলতে শিখিয়েছে। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ, তার কি অপরাধ ছিল? শুধুমাত্র পানির ন্যায্য হিস্যার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল। এইটা সহ্য হয়নি ছাত্রলীগের। আমরা যারা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, যারা বিভিন্ন সময় প্রতিবাদ করেছি, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মনে করত যারা এই প্রতিবাদ করে এরা হয়তো ছাত্র শিবির। এইভাবে ট্যাগিংয়ের রাজনীতি আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। সেই ট্যাগিংয়ের রাজনীতিকে আমরা কোনোভাবেই পাত্তা না দিয়ে আমরা সবসময় লড়াই সংগ্রাম করেছি। আমার মনে পড়ে আমরা যখন খবর পাই বুয়েটের একজন শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়ে শিবির ব্লেম দিয়ে ছাত্রলীগের ক্লাঙ্গার সন্ত্রাসীরা হত্যা করেছে, ওই দিন আমি কোর্টে একটি মামলার হাজিরা দিতে গিয়েছিলাম। আমাদের একটি ফেসবুক গ্রুপ ছিল, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, সেখানে জানানো হয় একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, বুয়েটের শিক্ষার্থী। আমার সাথে ফারুক হাসান, মশিউর রহমান সহ অনেকে সেদিন কোর্টে হাজিরা দিতে চাই। আমরা তখন গ্রুপে মেসেজ দেখে বলি, তোমরা প্রতিবাদ নামাও, অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলা হয় তোমরা প্রতিবাদ শুরু করো। এরপরে আমরা রাজু ভাস্কর্যে প্রতিবাদ শুরু করি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা তারা আমাদের সাথে যুক্ত হয়। সেদিন আমার ফেসবুক পোস্ট দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল স্যার আমাকে কল দেন। তিনি বলেন, রাশেদ, তোমাদের ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রামে আমি আসতে চাই, তোমাদের সাথে হাতে হাত রেখে প্রতিবাদ করতে চাই। আজকেও দেখলাম আসিফ নজরুল স্যার সেই ছবি পোস্ট শেয়ার করেছেন। যখনই কাউকে শিবির ব্লেম দেওয়া হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা অন্যান্য শিক্ষকদেরকে পাশে পাইনি। এখন আসিফ নজরুল স্যারকে নিয়ে অনেকে সমালোচনা করে, যেহেতু তিনি দায়িত্বে আছেন তার সমালোচনা করতেই পারে, সেটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু শিবির ব্লেম দিয়ে যখন কোনো শিক্ষার্থীকে রক্তাক্ত করা হয়েছে, শাহবাগ থানায় দেওয়া হয়েছে, তখন একমাত্র শিক্ষক হিসেবে আমরা আসিফ নজরুল স্যারকে সবসময় পাশে পেয়েছি। এই সত্য কথা তো আমাকে বলতে হবে না? এবং যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থীকে শিবির ব্লেম দেওয়া হয়েছে, ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আমরা শাহবাগ থানায় গিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে আমরা কিন্তু ওই থানার সামনে থেকে সরি নাই। এইটা হলো ছাত্র অধিকার পরিষদের ইতিহাস। ছাত্র অধিকার পরিষদ কারোর দেখানো পথে হাঁটে না, নতুন ইতিহাস সৃষ্টি করেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন সফল করেছে ছাত্র অধিকার পরিষদ। ওই সময় যদি আমরা আপোষ করতাম, আমাদেরকে ডিজিএফআই তিনি অফার দিয়েছিলেন, ডিজিএফআই পক্ষ থেকে হাসিনা পাঠিয়েছিল, হোটেল রেডিসন ব্লুতে আমাদেরকে নিয়ে গিয়েছিল, নুরুল হক নূর, আমি, হাসান আল মামুন এবং ফারুক হাসানকে। আমাদেরকে বলা হয়েছিল সুখে থাকবা, চাকরি বাকরি গাড়ি বাড়ি কি চাই বলো, হাসিনা আমাকে পাঠিয়েছে, শুধুমাত্র আন্দোলন করা যাবে না। আমরা ওই ডিজিএফআই কর্নেলকে বলেছিলাম, শিক্ষার্থীরা আমাদের উপর বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, আমরা শিক্ষার্থীদের সাথে বেইমানি করতে পারবো না। যদি মনে হয় যে আন্দোলন আপনারা থামাবেন, সেক্ষেত্রে আমাদের এই দাবি মেনে নেওয়ার মাধ্যমে আন্দোলন থামাতে পারবেন। এছাড়া জেলে নিয়ে হত্যা করে আমাদেরকে কোনোভাবে থামাতে পারবেন না।
জেলে গিয়েছিলাম না? আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় টানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমার মা রাস্তায় রাস্তায় কেঁদেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অসংখ্যবার আমার মা দাঁড়িয়েছে, আমার বাবা দাঁড়িয়েছে এবং আমার মুক্তি চেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদের সাথে ওই সময় আন্দোলন ছিল, যখন আমার মা রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আমার জন্য চিৎকার করেছে, আমার মুক্তির দাবি করেছে, তখন কিন্তু সেই শিক্ষার্থীরা আবার আমার মায়ের পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু আমরা যেদিন জেল থেকে মুক্তি পেয়েছি, আমরা ওই চিন্তা করি নাই যে আমাদের মুক্তির দাবিতে শিক্ষার্থীরা নামে নাই। আমরা ওই চিন্তা না করে আমরা ওই কেরানীগঞ্জ কারাগার থেকে সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছি। এরপরে আরো 2 মাস আন্দোলন করতে হয়েছে, প্রজ্ঞাপন আদায় করে ছেড়েছে। কোটা আন্দোলন সফল হলো। এরপরে 19 সালের ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে ভিপিজিএস সহ আমরা 11টি পদে পাশ করেছিলাম। সে সময় আমাদের সাথে অনেকে নির্বাচন করতে রাজি হয়নি, ভয় পেয়েছে। যারা এসেছিল তাদের নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছিলাম এবং সেই লড়াইয়ে আমরা জিতেছি। যারা আমাদের সাথে ছিল অল্প কয়েকজন, আমরা জানি কিভাবে অল্প কয়েকজনের লড়াইকে কিভাবে জনতার লড়াইয়ে পরিণত করতে হয় আমরা জানি। যে কারণে আমরা হতাশ হইনি। আমরা প্যানেল দিয়েছিলাম, সেই প্যানেল থেকে আমরা 11 জন নির্বাচিত হলেও মাত্র 2 জনকে ঘোষণা করা হয়, নুরুল হক নূর এবং আক্তার হোসেন। আমি সেই সময় একমাত্র প্রার্থী হিসেবে চ্যালেঞ্জ করেছিলাম, আমি হারি নাই। অভিযোগ দাখিল করেছিলাম একমাত্র প্রার্থী হিসেবে, আমার আত্মবিশ্বাস ছিল। কিন্তু সেই সময় আমি সমাধান পাই নাই। এরপরে 24-এর গণঅভ্যুত্থানের পরে আমি এই বর্তমান প্রশাসনের কাছে আবারও অভিযোগ দাখিল করি। পরবর্তীতে ওই কুখ্যাত কুলাঙ্গার সন্ত্রাসী গোলাম রব্বানী অবৈধভাবে ডাকসুর জিএস নির্বাচিত হয়েছিল, ওর ছাত্রত্ব বাতিল হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি ডাকসুর জিএস হতে পারি বা না হতে পারি, গোলাম রব্বানী যে অবৈধভাবে নির্বাচিত হয়েছিল সেইটা আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি। জিএস হয়ে কি হবে, ভিপি হয়ে কি হবে, যদি জনগণের জন্য কাজ না করতে পারি? আমরা কি থেমে গিয়েছিলাম? ফারুক হাসান এজিএস ক্যান্ডিডেট ছিল, বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের সভাপতি, তিনিও একটি হল সংসদের ভিপি হিসেবে ক্যান্ডিডেট ছিল। আমরা তারপরে থেমে যাইনি, আমাদেরকে থামানোর চক্রান্ত করা হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যতদিন লড়াই করেছি, রাজপথে নেমেছি, এখন অনেক বড় বড় বিপ্লবীরা আমরা দেখছি, এদেরকে কখনো আমরা দেখি নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে ইতিহাস সৃষ্টি করেছে, সেই ইতিহাসের সূচনা করেছে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুগণ, শিক্ষার্থীরা, এই ইতিহাস যদি আপনারা ভুলে যান, তাহলে এই বাংলাদেশে আর কেউ রাজপথে নামবে না। বিনিয়ামিন মোল্লা ডাকসুর ভিপি হিসেবে দাঁড়িয়েছিল, ডাকসু হবে কি হবে না সেটি নিয়ে অনিশ্চয়তা ছিল, কিন্তু বিনিয়ামিন মোল্লা সেই ডাকসু আদায় করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, শুধুমাত্র আমি বিনিয়ামিন মোল্লার কথা বলছি না, আরো অন্যান্য প্যানেলের শিক্ষার্থীরা ছিল, ছাত্র দল বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র ফেডারেশন বলেন, অন্যান্য ইসলামিক ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন, মজলিস সহ আরো যারা আছে বাম প্রগতিশীল, আমি দেখেছি যারা ফ্রন্টলাইন যোদ্ধা, তারা কেউ নির্বাচিত হতে পারে নাই। তাহলে এই বিনিয়ামিন মোল্লা যে 4 বার জেল খাটলো, কার জন্য, কি জন্য? শিক্ষার্থীরা সেটা মূল্যায়ন করে নাই। ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট, সকালবেলায় তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হলো, দুপুর গড়িয়ে গেল, এই অভিযোগ চলতেই থাকলো। শিক্ষার্থীরা মনে করলো সে তো বেয়াদব। এমন ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে ছাত্রলীগ আর ছাত্র দল একই রকম। এই ন্যারেটিভ, এই প্রপাগান্ডা কারা তৈরি করেছে? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি
সাধারণ শিক্ষার্থী বসে আন্দোলন করা হয়েছে, পরবর্তীতে তারা আবার শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছে। হোয়াট ইজ দিস? আপনি সাধারণ শিক্ষার্থী বসে আন্দোলন করলেন, ভালপাড়া থেকে আপনি সাধারণ শিক্ষার্থীদেরকে নামালেন, আপনি তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিলেন, এরপরে কি হলো? আপনারা যারা প্রকাশ্যে রাজনীতি করতে চান আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু অপ্রকাশ্যে সাধারণ শিক্ষার্থী বেশে আপনারা যদি আন্দোলন করেন তাহলে ওই যে শিবির সন্দেহে হত্যা করা সেটা কিন্তু বন্ধ হবে না, যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আবরার ফাহাদ। সুতরাং বাংলাদেশে যারা রাজনীতি করতে চান প্রকাশ্যে রাজনীতি করতে হবে, সেটি জামাত ইসলাম হোক আর ছাত্র শিবির হোক। অপ্রকাশ্যে বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না, এবং যদি অপ্রকাশ্য রাজনীতি চলে এর খেসারত এই আবরার ফাহাদদেরকে দিতে হবে, এবং আমাদেরকেও দিতে হয়েছে, আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে, শিবির ব্লেম দেওয়া হয়েছে। আমি এই কথাগুলো কেন বললাম? একটি কারণ, যে অপ্রকাশ্য রাজনীতির সব থেকে ক্ষতির শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা, তাদেরকেও সন্দেহ করা হয় যে একই শিবির নাকি সাধারণ শিক্ষার্থী। সুতরাং এই রাজনীতি আমাদেরকে এই গণঅভ্যুত্থানের পরে আর করার সুযোগ নাই। হ্যাঁ, রাজনীতি করেন ক্যাম্পাসে, প্রকাশ্যে ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেন, ছাত্র দলের রাজনীতি করেন, ছাত্র শিবিরের রাজনীতি করেন, অন্যান্য বাম সংগঠন ইসলামিক ছাত্র সংগঠনের রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আর কোনো আবরার ফাহাদকে যাতে জীবন দিতে না হয় সেই ধরনের রাজনীতি বাংলাদেশে আর যেন না হয়, এই আহ্বান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের কাছে রাখছি। সর্বশেষ বলতে চাই, এখনো পর্যন্ত মনে পড়ে আবরার ফাহাদের কথা। একজন মেধাবী শিক্ষার্থী, আমার নিজ জেলা ঝিনাইদহ, তার পাশে কুষ্টিয়া, সেই জেলার সন্তান। আমি তার বাড়িতে গিয়েছি। তার বাবা কয়েকদিন আগে আমাকে কল করেছিল, বলল নুরুল হক নূরকে এইভাবে নির্যাতন করা হয়েছে, আমি তার বাসায় যেতে চাই। আবরার ফাহাদের বাবা এবং তার আম্মা নুরুল হক নূরকে দেখতে যাই। আমি মনে করি আবরার ফাহাদের বাবা এবং তার মা গর্বিত পিতামাতা। তারা এইরকম সন্তানের জন্ম দিয়েছে যে সন্তান আমাদেরকে প্রতিবাদ শিখিয়েছে, যে সন্তান গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট সৃষ্টি করেছে। এদেশে যদি আবরার ফাহাদ প্রতিবাদ না করত তাহলে কিন্তু ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে প্রতিবাদটা শুরু হতো না। আমরা এই ডাকসুতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ডাকসুর বিপির রুমে 2019 সালের 22 ডিসেম্বর কিভাবে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয় আপনারা জানেন। আমার পাশে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল, ওর এই হাতটা দেখেন, একটু খেয়াল করেন মিডিয়ার ভাইরা, এই হাতটা ভাঙ্গা। আমাদেরকে রক্ষা করতে গিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান সেদিন রক্তাক্ত হয়েছিল, তার হাত ভেঙে যায়। আমাদের আরেকজন সহযোদ্ধা এপিএম সুইল, তিনি ছাদ থেকে পড়ে গিয়ে তাকে ফেলিয়ে দেওয়া হয়, কিভাবে তার কোমর ভেঙে যায়। তুহিন ফারাবি আইসিইউতে ছিল। আর নুরুল হক নূর, আমি মশিউর রহমান ফারুক হাসান সহ আমাদেরকে হত্যা চেষ্টা করে ওই ভারতীয় রয়ের এজেন্ট সাদ্দাম এবং সঞ্জিত। ওই সঞ্জিত এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে, ওকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ করতে গিয়ে, সেই দিবস স্মরণ করতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। 22 জনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তারপরেও তারা থেমে যায়নি। ওই সৈকত, কুখ্যাত সৈকত, কয়েকদিন আগে দেখলাম ভিডিও, ওর চুলগুলো পেকে গেছে, ওর জীবনটা পেকে যাবে, তবুও ওর জেল থেকে আর বের হতে পারবে না। সুতরাং যারা এখন মিছিল মিটিং করছেন না, ছাত্রলীগের যারা, আওয়ামী লীগের যারা, ওই সৈকতকে দেখে শিক্ষা নেন। একবার যদি জনগণ ধরে এমন ধুলাই দিবে প্রাণ নিয়ে ফিরতে পারবেন না। আর যদি পুলিশ ধরে, র্যাব ধরে এবং ছাত্র নেতৃবৃন্দ ধরে পুলিশের হাতে তুলে দেয়, তাহলে ওই সৈকতের পরিণতি তোমাকেও কিন্তু ভোগ করতে হবে। জেলে যাবা, চুল পেকে যাবে, জীবন পেকে যাবে, জেল থেকে আর মুক্তি পাবে না। সুতরাং মিছিল মিটিং ঝটিকা মিছিল করার আগে ভাবো, বারবার ভাবো। সর্বশেষ বলতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
এখন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, ডাকসু নির্বাচন হয়েছে। যারাই নির্বাচিত হোক, ওয়েলফেয়ার মেকানিজম বা শিক্ষার্থীদেরকে আর্থিক সহযোগিতা করার মাধ্যমে বা বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে যেভাবে নির্বাচিত হোক না কেন আমার আপত্তি নাই, কিন্তু নির্বাচনটা শুরু হয়েছে। এর পরবর্তীতে আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখতে চাই, যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, যাদেরকে আপনারা চিনেন, তাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। অন্যথায় যদি কখনো বাংলাদেশে আবারও ওই শেখ হাসিনার মতন স্বৈরাচারী শাসন ব্যবস্থা সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই নাজমুলদেরকে, বিনিয়ামিন মোল্লাদেরকে আর পাবেন না, ওরা আর সৃষ্টি হবে না। ওরা হতাশ হয়ে যাবে যে আমরা লড়াই করলাম, জীবন দিলাম, আমরা ত্যাগ করলাম, জেল খাটলাম, রিমান্ডের নির্যাতনের শিকার হলাম, আর শিক্ষার্থীরা আমাদেরকে মূল্যায়ন করলো না। সামান্য 2000 টাকার ভিত্তি, সামান্য এই ওয়েলফেয়ার আর্থিক সহযোগিতা, এই কারণে তাদেরকে ভোট দেওয়া হলো। আজকে যাদের টাকা নাই, তাহলে কি তারা গণতান্ত্রিক আন্দোলন করবে না, রাজনীতি করবে না? এই টাকার কাছে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম মাথা নত করি নাই। সুতরাং অর্থবিত্তের কাছে মাথা নত করে ওই কালো টাকার রাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা যাবে না। শিক্ষার্থীরা এখন সচেতন, আমি বলবো আরো সচেতন হন। ডাকসু নির্বাচন শুরু হয়েছে, এর ধারাবাহিকতা বজায় থাকুক। যারা ফ্রন্টলাইন যোদ্ধা, তাদেরকে আপনারা ভোট দিবেন, আমি সেই প্রত্যাশা করছি। সর্বশেষ বলতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, আর কোনো কালোরুম গেস্ট রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনা যাবে না, এবং লেজুর ভিত্তিহীন রাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে হবে। সেই রাজনীতি করছে ছাত্র অধিকার পরিষদ। আজকে আমি এখানে এসেছি ছাত্র অধিকার পরিষদের সাবেক প্রতিনিধি হিসেবে, এখানে আমি গণ অধিকার পরিষদের প্রতিনিধি হিসেবে আসি নাই। আমি ছাত্র অধিকার পরিষদকে বলবো, গণ অধিকার পরিষদের লক্ষ্য উদ্দেশ্য ক্ষমতায় যাওয়ার রাজনীতি, এইটা করার দায়িত্ব আপনাদের না। আপনারা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি করবেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবেন, গণরুম গেস্টরুমের বিরুদ্ধে রাজনীতি করবেন। সাধারণ শিক্ষার্থীরা যারা বিপদে পড়ে তাদের পাশে থাকার রাজনীতি করবেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমি চীনে গিয়েছিলাম, চীনের এই বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি, চীনের সরকারের আমন্ত্রণে গিয়েছিলাম। এই যে এইখানে আমরা প্রোগ্রাম করছি, কাদা, চীনের কোনো বিশ্ববিদ্যালয় এরকম নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা, আমরা দেখি হকার টুকাই বিভিন্ন জায়গায়, আমাদের বোনদেরকে হকাররা টুকাইরা, মাদক সেবনকারী, মাদকাসক্তরা বিভিন্ন জায়গায় উত্ত্যক্ত করে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই হকার টোকায় মুক্ত করতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করতে চায়, আমাদের গরিবরা যারা আছে, আমাদের ভাইয়েরা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, তাদের জন্য আপনারা এখানে সুন্দর সিস্টেম আপনারা তৈরি করেন। আমি ছাত্র অধিকার পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে 2019 সালে প্রোগ্রাম করেছে। এরপরে প্রতি বছর একমাত্র সংগঠন হিসেবে তারাই কিন্তু এই দিবসটি স্মরণ করেছে। সরকারের কাছে আমার আহ্বান, আবরার ফাহাদ হত্যার শিকার হয়েছে, এই দিনটিকে রাষ্ট্রীয় দিন হিসেবে কিভাবে স্মরণ করা যায়, আপনারা সেদিকে মনোযোগ দেন, এই দাবি জানাচ্ছি। আবরার ফাহাদ শুধুমাত্র একজন শিক্ষার্থী না, এদেশে আবরার ফাহাদ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রতীক। সুতরাং তাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আবরার ফাহাদ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে তোমাকে জানাই আমরা লাল সালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতে নসিব করে, সেই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই তোমার আমার পরিষদ ছাত্র অধিকার পরিষদ।